কচি কলাপাতা জমির উপর সোনালি সবুজে বোনা ধানের শীষ, যেন এখনই হাওয়া লেগে দুলে উঠবে। ঢাকায় জামদানিটা দেখলে চোখ জুড়িয়ে যায়। অনুরাগ যখন পুজোর সময় মায়ের জন্য কিনে এনেছিল, তখনই শিষ্যার চোখ জুড়িয়ে গেছিল। আজ দুপুরবেলা শাশুড়িকে শাড়িটা পরে হালকা সাজগোজ করে একা বেরোতে দেখলো শিষ্যা। ঈষৎ চমকালো। এমনিতে কাজকর্ম সেরে দুপুরে সে একটু ঘুমোয়, কিন্তু আজ কেন কে জানে, অনেক চেয়েও চোখের পাতা দুটো বুঝতে রাজি হলো না। এমনিতে অনামিকা দেবী সাজগোজ করতে বেশ ভালোই বাসেন। বিয়ের আগে তাকে দেখতে যখন তাদের বাড়ি গিয়েছিলেন, তখনই বুঝেছিল শিষ্যা। অবশ্য অনুরাগও দেখাশোনার মাঝে ফোনে কথা বলার সময় বার কয়েক এই কথা বলেছিল তাকে। সাজগোজ বলতে টিপ, হালকা লিপস্টিক আর ম্যাচিং ব্লাউজ, বটুয়া কিংবা হ্যান্ডপ্রিন্ট ব্যাগ। ভদ্রমহিলা এই বয়সেও যথেষ্ট গ্ল্যামারাস, মেনটেনও করেন বেশ। কাজেই সাজলে গুজলে এখনো জৌলুসপূর্ণ লাগে, খেয়াল করে দেখেছে। শুধু তাই নয়, ভদ্রমহিলার প্রাদেশিক শাড়ির কালেকশন ঈর্ষণীয়। অধিকাংশ শাড়ি শ্বশুরমশাই পছন্দ করে দেওয়া। বিয়ের পরপর শুনেইছে, দেখার সৌভাগ্য হয়নি। বিয়ে করে এ বাড়িতে তার আসার আগেই শ্বশুরমশাই গত হয়েছিলেন। ব্যাপারটা শুধু আজকের নয়, বিগত কয়েক মাস ধরে দুপুরবেলা ঘুমটুম ভেঙে গেলে দেখছে মাঝে মধ্যে কাউকে কিছু না বলে শাশুড়িমা বেরিয়ে যান। কোথায় যান কে জানে। গৃহকর্ত্রী যখন, তার তো কাউকে জবাব দেওয়ার দায় নেই। তাছাড়া এখনো হাত পা সবল আছে, যখন ইচ্ছে বেরোতেই পারেন। বিয়ের পর থেকেই দেখেছে শিষ্যা, এ বাড়িতে দেরি করে ফিরলে, ইচ্ছে মতো বেরোলে কাউকে কোনো কৈফিয়ত দেওয়া দরকার নেই। প্রত্যেকেই দিব্যি নিজের মতো স্বাধীন জীবন যাপন করে। অবশ্য কৈফিয়ত নেওয়ার মতো আছেটাই বাকি। তবুও কেউ কোথাও গেলে জানিয়ে গেলে ভালো লাগে। ছোট থেকে এমনটাই তো দেখেছে। কিন্তু তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে অনামিকা দেবী মাথা ঘামাবেন এমন আশা করে না সে। তার নিজের বাড়ির লোকই ঘামায়নি কোনো দিন। ঘামালে কখনো বাড়ি থেকে এত দূরে ছোট মেয়ের বিয়ে দিত? শুধু ভালো চাকরি আর ছোট পরিবার দেখলেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে যায়? এই ভর দুপুরবেলা কাউকে না বলে শাশুড়ির নিয়মিত বেরিয়ে যাওয়া দেখে শিষ্যার মন খচখচ করে। আর কে না জানে, কৌতূহল বড় বালাই। এত সেজেগুজে কোথায় জানুনি? জানতে না পারলে মন যেন মানে না। অনুরাগকে বলার চেষ্টা করেছিল দু একবার। সে কথায় বাবু পাত্তা দিলে তো। মায়ের ব্যাপার মায়ের ওপরই ছাড়ো না বাপু। অযথা এত কৌতূহল কেন তোমার? খাচ্ছ দাচ্ছ, শপিং করছো, সিনেমা দেখছো, ফুড কোর্টে এনজয় করছো, বছরে বা 2-3 ঘুরতে যাচ্ছ, আর কি চাই শুনি? মায়ের ব্যাপারটা মাকেই বুঝতে দাও। কিছুতেই বোঝাতে পারে না শিষ্যা। এই টুক করে দরজা টেনে পায়ে শব্দ না করে শাশুড়ির বেরিয়ে যাওয়া। বেরোনোর আগে চারপাশে একবার টুক করে দেখে নেওয়ার স্বভাবটাই তার মধ্যে লুকিয়ে থাকা গোয়েন্দার জন্ম দিয়েছে। হয়তো বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে প্রবল ব্যস্ততার দরুন এত কিছু লক্ষ্য করার সময় পেত না সে। কিন্তু সবে মাত্র বছর 2 বিয়ে হয়েছে তার। বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যানিং হয়নি এখনো। আগামী বছরের পর থেকে পরিকল্পনা মাফিক এগোনোর ইচ্ছে আছে দুজনের। মাঝের কয়েকটা দিন হাত পা ছড়িয়ে থাকা, নিজেদের মতো বাঁচা। বিয়ের আগে ছোটখাটো এজেন্সিতে একটা চাকরি করতো শিষ্যা। কিন্তু অফিস থেকে অনুরাগের বাড়ির দূরত্ব এতটাই যে বিয়ের পর বাড়ি থেকে কয়েকদিন যাতায়াত করতে গিয়েই বুঝলো এত ধকল শরীরে সইবে না। চাকরি আর সংসারের মাঝে ব্যালেন্স করতে গিয়ে সে হাবুডুবু খাবে। সংসারের দাবি মেনে এক প্রকার বাধ্য হয়েই চাকরি ছাড়ল। এখন ফ্রিল্যান্সিং করে টুকটাক। আয় তেমন একটা মন্দ হয় না। অন্তত নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারে। অনামিকা দেবী দরজা টেনে বেরোতেই শিষ্যার মধ্যেকার স্বভাব গোয়েন্দা জেগে উঠল। দরজার ফাঁক দিয়ে শাড়ি পরতে দেখেই যা বোঝার বুঝে নিয়েছে সে। জিন্স কুর্তি পরে রেডি হয়ে গেছিল সঙ্গে সঙ্গে। যাই হয়ে যাক, সন্দেহভজন করতেই হবে আজ। শাশুড়িমা কয়েক পা এগোতেই গেটে চাবি দিয়ে বেরিয়ে পড়ল সেও। দূরত্ব বজায় রেখে মুচকি হাসল। আজকের মিশন শাশুড়ির গতিবিধি। অটো টোটো থাকা সত্ত্বেও হাঁটছেন শাশুড়ি। হালকা হাঁপাচ্ছেন, তবু বাড়ির গাড়ি নেবেন না। এ কেমন বদখেয়াল তার বুঝতে পারল না শিষ্যা।
একবার মনে হলো গিয়ে বলে, মা, আপনার তো দেখছি হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, এত কষ্ট করছেন কেন মা? একটু জল খান, তারপর না হয় টোটোয় উঠে পড়ুন। বাড়ির গাড়ি ছাড়াও পাবলিক ট্রান্সপোর্ট আছে রাস্তায়। মাঝে মধ্যেই তো বলেন আপনার হাঁটু ব্যথা করে, ব্যথা নিয়ে কেউ অতখানি পথ হাঁটে? কিন্তু পরক্ষণেই জেগে ওঠা গোয়েন্দা সত্তা তাকে বাধা দেয়। যে শাশুড়ি তাকে প্রায় লুকিয়েই বাড়ি থেকে বেরিয়েছে, সে যদি হঠাৎ দেখে বৌমা তাকে পিছু পিছু ফলো করে এত দূর এসেছে, তবে কি ব্যাপারটা তার জন্য ভালো হবে? হবে না। কাজেই শিষ্যার মন বলে উঠল, আগে আগে দেখে যা তু, কি হতা হে ক্যা। মধ্যমগ্রাম স্টেশন। টিকিট কেটে শাশুড়িমা ধীর পায়ে এগোতে লাগলেন প্ল্যাটফর্মের দিকে। এবার চিন্তিত হয়ে পড়ল শিষ্যা। প্ল্যাটফর্ম ফাঁকা, রাস্তাতেও তেমন একটা লোকজন নেই। অবশ্য দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকা থাকাই স্বাভাবিক। তবে কি সে আজ ধরা পড়ে যাবে? তারপর পরের ব্যাপারটা ভাবতে চাইল না সে। বাবাকে মাকে ডেকে পাঠালে পরিবারের সম্মানহানি, মা বাবা তো এই নিয়ে কথা শোনাবেই। সে নিজেও কি ব্যাপারটা মেনে নিতে পারবে? হঠাৎ একটা দোকানের দিকে নজর গেল তার। প্রতিটা রেল স্টেশনে এগুলো খুলেছে আজকাল যাত্রীদের সুবিধার্থে। ফোন অ্যাপে টিকিট কেটে তার পেছনেই লুকিয়ে পড়ল সে। শাশুড়িমার অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি সামনের দিকে। শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি পরা একজন সুবেশ ভদ্রলোক বেশ দীপ্ত ভঙ্গিতে এগিয়ে আসছেন প্ল্যাটফর্মের দিকে। পলকে শাশুড়ির মুখ হাসি হাসি। তার মানে এই ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য পদব্রজে এত দূর? এই বয়সে এসে এসব কি? পূর্বরাগ থেকে অনুরাগ, নাকি ব্যাপারটা অভিসার অবধি পৌঁছে গেছে? এটা মানতেই হবে ভদ্রলোক অতীব সুদর্শন, মনে মনে ভাবল শিষ্যা। টুকটুকে ফর্সা রং, নুন মরিচ চুল, ক্লিন শেভ। এই বয়সেও চেহারা থেকে গ্ল্যামার যেন ঝরে ঝরে পড়ছে। হাইটটাও বেশ, 6 তো হবেই, তার বেশিও হতে পারে। হঠাৎ মনে হলো বয়স্কা শাশুড়ির দোষ নেই, স্বামীকে হারিয়েছেন। জীবনে একটা ফাঁকা জায়গা আছে, তার মধ্যে হঠাৎ এমন সুদর্শন পুরুষের সঙ্গে বন্ধুত্ব হলে কেই বা না। হঠাৎ না দেখা শ্বশুরমশাইয়ের জন্য তার একটু দুঃখ হলো। বেচারা ভদ্রলোক পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু কেউ তাকে আর মনে রাখেনি। সেই সুদর্শন পুরুষটি এগিয়ে এসে অনামিকার হাত ধরলেন। চলো তাহলে এবার যাওয়া যাক গন্তব্যে। সিগন্যাল দিয়েছে, ট্রেন আসছে। লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়ল শীর্ষা। সুদর্শন ভদ্রলোকটির সঙ্গে থাকায় শাশুড়িমা আগের জেনারেল কম্পার্টমেন্টটায় উঠেছেন। একসঙ্গে যাবেন দুজনে। যদিও ট্রেন ফাঁকা, তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবুও শিষ্যার সামান্য চিন্তা মতো হচ্ছিল। যতই যাই হোক, শাশুড়িমার হাঁটুতে ব্যথা, আর ব্যথা বাঁধতে কী যে কষ্ট হয়, বিয়ের পর থেকে তা সে নিজের চোখেই দেখেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জেনারেল কম্পার্টমেন্টের দিকে। কোথায় নামে লক্ষ্য রাখতে হবে যে, একবার নজর ছাড়া হলে কি আর সহজে ওদের খুঁজে পাবে? বিরাটি নামলেন ওরা, যত্ন করে শাশুড়ি মায়ের হাত ধরে নামালেন ভদ্রলোক। দেখে শুনে শিষ্যা বুঝল মায়ের হাঁটুর ব্যথার খবরটাও ভদ্রলোকের অজানা নয়। পরের স্টেশনের দিকে গাড়ি চলতে শুরু করার আগে নেমে পড়ল সেও। অনুসরণ করতে লাগলো গোপনে। অনুসরণ করার সময়টুকুই যা সামান্য একটু ভয় ভয় লাগছিল। বলা তো যায় না, যদি ওদের মধ্যে কেউ একবার পেছন ফিরে তাকায়, সে ভীষণ রকম বিপদে পড়ে যাবে। বাড়ির বউ শাশুড়িকে ফলো করে এত দূর চলে এসেছে। গোটা বিষয়টা নয়নাভিরাম তো নয়, লোভনীয়ও নয়। কিন্তু না, চারপাশে কি ঘটে চলেছে সেদিকে ওদের দুজনের কোনো লক্ষ্যই নেই। নিজেদের ভাবেই মশগুল দুজনে। আস্তে ধীরে কথা বলছেন পরস্পরের সঙ্গে। অবাক হয়ে সেদিক পানে তাকিয়েছিল শীর্ষা। ভাবছিল নিজের মনে, এই বয়সে এমন অনুভব বড় সহজে আসে না। ছোট একটা একতলা বাড়ি, বেশ পুরনো, জায়গায় জায়গায় রং চটে গেছে। প্রাচীরের কয়েকটা জায়গা সামান্য একটু ভেঙে চুরে গেছে। তার মধ্যেই বোধহয় কয়েকটা জায়গায় চুন রং টেনে কলি ফেরানোর চেষ্টা হয়েছিল। বিশ্ব সংসারের টানাপোড়েন সম্পর্কে উদাসীন কয়েকটা কচিকাঁচা সামনের উঠোনে বসে আপন মনে খেলে চলেছে। প্রত্যেকেরই পরনে ছেঁড়া ফাটা তাপ্তি দেওয়া হাফ প্যান্ট,
গা আদুর, দেখেই বোঝা যায় গরিব ছেলেপিলের দল সব। এদের মা বাবা কেবল জন্মটুকু দিয়েই দায়িত্ব সেরেছে, দেখাশোনা করার, যত্নে রাখার কোনো তাগিদই নেই। আগাছার মতোই অনেকটা নিজের খেয়ালে এরা বেড়ে উঠছে। এরা দুজন সামনে গিয়ে দাঁড়াতেই বাচ্চাগুলো খেলা ফেলে দৌড়ে এলো, ঘিরে দাঁড়ালো। একজন বেশ মনোযোগের সুরে বলল, এত দেরি হলো কেন তোমাদের? সেই কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস বটে, হাসলেন ভদ্রলোক, অমলিন হাসি। আমি তো দেখলুম দূর থেকে দিব্যি নিজেদের মতো খেলাধুলা শুরু করে দিয়েছিস। সারাদিন না খেলে ভেতরে ঢুকে খানিক অঙ্ক তো কষতে পারতিস। তোদের মালিক সহজে আর ফাঁকি দিতে পারতো না, পয়সাগুলো ঠিকঠাক গুনতে পারতিস। অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মিক্সড জ্যাকা ডাল বয়। তুমি যে বললে সেদিন, বুদ্ধিদীপ্ত চোখ দুটোয় হাসির ছিলি। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করি বলেই তো বই নিয়ে না বসে সবাই মিলে খেলা করছিলাম। তবে রে দুষ্টু, বলতে বলতে ভদ্রলোক হেসে ফেলেন। শীর্ষার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। বড় একটা গাছের আড়ালে আগেই নিজেকে লুকিয়ে ফেলেছিল শীর্ষা। সে এখনো বুঝতে পারছে না এই বাচ্চাগুলো এখানে কি করছে, কেন এসেছে ওরা। বলল ওদের জন্যই নাকি অপেক্ষা করছিল। কেন? বাচ্চাগুলোর হাসি মুখ দেখে মনে হচ্ছে ওদেরকে ওরা ভালোভাবেই চেনে, নইলে ওভাবে ছুটে আসতো না। কিন্তু এই প্রান্তিক শ্রেণীর সহজ সরল বাচ্চাগুলোর সঙ্গে সমাজের তথাকথিত এলিট ক্লাসের মানুষগুলোর কিসের সম্পর্ক? এখনো অবধি সেটাই যে শীর্ষা ধরতে পারছে না। রঙিন সুতোর কারুকাজ করা সাদা কাপড়ের ঝোলা ব্যাগ ছিল বয়স্ক ভদ্রলোকের কাঁধে। একে একে তার ভেতর থেকে ম্যাজিকের ভঙ্গিতে বেরিয়ে এলো দিস্তে খাতা, পেন, পেন্সিল, ইরেজার, প্লাস্টিক স্কেল। জিনিসগুলো হাতে পেতেই কচিকাঁচার দল মেতে উঠল আনন্দে। একটা একটা করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো নতুন পাওয়া জিনিসগুলো। আনন্দে উজ্জ্বল সরলতা মাখা চোখ মুখগুলো দেখে শীর্ষার নিজেরই কেমন যেন লজ্জা করছিল। এমন উদার নির্মল চরিত্রের মানুষ সম্পর্কে কি ভেবে বসেছিল সে? শাশুড়িমার হোবো ব্যাগের ভেতর থেকে সবার জন্য বেরোলো নামি ব্র্যান্ডের মিল্ক চকলেট আর কেক, সঙ্গে শীত স্পেশাল কমলা লেবু। স্টেশনে নেমেই কিনেছিলেন দুজনে। এবার বেশ হইচই পড়ে গেল বাচ্চাদের মধ্যে। এর মধ্যেই কয়েকজন প্যাকেট খুলে কেক খেতে শুরু করেছে। তাকিয়ে তাকিয়ে দেখছিল শীর্ষা। এত বড় মনের মানুষ তার শাশুড়ি মা, ভাবতেই পারেনি সে। এমন উদার মন মানসিকতা তো তার নিজেরও নেই। একটু আগে পর্যন্ত কিনা এই মানুষ দুটোকে সন্দেহ করছিল সে। কেবল সন্দেহের বশবর্তী হয়ে চড়ে বসেছিল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে। এই দেখনদারি সমাজ ব্যবস্থায়, এই আত্মসর্বস্ব সময় দাঁড়িয়ে এমন মানসিকতা বোধ কজন মানুষের মধ্যে দেখা যায়? এই প্রান্তিক বাচ্চাগুলোর কথা চিন্তা করে কজন? একাকী আর এখানে দাঁড়িয়ে লজ্জা পেতে হবে না। চলো দেখি আমার সঙ্গে। সবার সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। চেনা গলার কোমল স্বর শুনে ঈশ্বর চমকে উঠে পিছন ফিরল শীর্ষা। শাশুড়ি মা তার দিকেই তাকিয়ে রয়েছেন হাসি মুখে। বেশ কিছুদিন ধরে আমায় একা দুপুরবেলা বেরোতে দেখে যে তোমার মনে কৌতূহল জাগতে পারে, এটা ঠিক আমার মাথায় আসেনি। আসলে আজকালকার ছেলে মেয়েদের তো দেখি, ওদের ভাবনা চিন্তার ধরন আমাদের সময়ের চেয়ে একেবারে আলাদা। অধিকাংশই নিজেদের মতো থাকতে ভালোবাসে, নিজেদের ভাবনা চিন্তা সাজায় নিজের মতো করে। তাছাড়া তুমি ফ্রিল্যান্সিং করো, ব্যস্ত থাকো, তোমার সময়ের দাম আছে। একবার অবশ্য ভেবেছিলাম তোমাকেও বলি আমাদের কর্মকাণ্ডে যোগ দিতে। তারপর ভাবলাম যদি তুমি সেই রকম ইন্টারেস্ট না পাও, জোর করে কোনো কাজকে কি আর ভালোবাসা যায়? আজ যখন নিজে থেকেই এসে পড়েছো, ভালো হয়েছে। তোমার তো ইংরেজিতে অনার্স ছিল, এই বাচ্চাগুলোকে সপ্তাহে 2 দিন ইংরেজি পড়াতে পারবে তো? পারবে, নিশ্চয়ই পারবে। চলো তাড়াতাড়ি। ফাল্গুনি তোমার মতামতের অপেক্ষায় রয়েছে। কি শীর্ষা, থাকবে তো আমাদের পাশে? পড়াবে তো বাচ্চাগুলোকে? আশা ভরা দৃষ্টিতে বৌমার দিকে তাকান অনামিকা। হাসি মুখে ঘাড় নাড়ে শীর্ষা। পরক্ষণেই লজ্জা ভুলে কৌতূহলী মন জিজ্ঞেস করে বসে, ফাল্গুনিকে? ওই তো ধুতি পাঞ্জাবি পরা, আঙুল দিয়ে নির্দেশ করেন হাসি মুখে। বুড়ো হয়েও বাচ্চামো গেল না। আসলে স্বভাব, দেখো না কেমন বাচ্চাদের সঙ্গে মিলে বাচ্চা হয়ে হাসি মুখে খেলছে।
ওই ছেলে আমাদের কলেজ বেলায় ইকোনমিক্স ডিপার্টমেন্ট টপার ছিল। চেহারাপত্র দেখে মনে হয়। তারপর ভালো অফার পেয়ে চাকরি সূত্রে সব পেয়েছি দেশ আমেরিকায় বাড়ি, তারপর কাজকর্ম, প্রবাসী জীবনের স্বাচ্ছন্দ্য। এখন রিটায়ারমেন্টের পর শিকড়ের টানে চেনা শহরে ফিরে আসা, এসেই এইসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আসলে বসে থাকতে পারে না যে। নিজে জড়াবি ঠিক আছে, তা নয়, পুরনো বন্ধুদের মধ্যে যতজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাদের সবাইকে টেনে এনে জড়ো করেছে। নিজের কর্মকাণ্ডের ভার তুলে দিয়েছে সবার হাতে। এই আমরা যারা পিছু টানহীন বয়স্ক মানুষজন, কাজেই যাদের উৎসাহ আনন্দ, তাদের নিয়ে গড়ে তুলেছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, স্বপ্ন সত্যির কারিগর। লেখাপড়া শেখা, অক্ষর শিক্ষাদান, রকমারি হাতের কাজ, আচার তৈরি, গয়নাবড়ি দেওয়া সহ বিভিন্ন উপায়ে পথশিশু ও সহায় সম্বলহীন মহিলাদের স্বাবলম্বী করে তোলাই এই সংস্থার উদ্দেশ্য। সত্যি বলছি বৌমা, ফাল্গুনির অনুরোধে এই কাজে যুক্ত হওয়ার পর থেকে আমি আবারও জীবনে বাঁচার উদ্দেশ্য খুঁজে পেয়েছি। নয়তো অনুরাগের বাবা চলে যাওয়ার পরে অত বড় বাড়িটা আমায় যেন গিলতে আসতো। তুমি তোমার ফ্রিল্যান্সিংয়ের কাজে ব্যস্ত, অনুরাগ অফিসে, একা একা সময় কাটতেই চাইতো না। হাতক আর বোকা বাক্স খুলে বসে থাকা যায়? কথার ফাঁকে হাঁটতে হাঁটতে দুজনে একতলা বাড়িটার সামনে পৌঁছে গেছে। নতুন মানুষকে আসতে দেখে কচিকাচার দল এগিয়ে এসে ঘিরে ধরেছে। একগাল হেসে কলকল শব্দে বলে চলেছে, কি সুন্দর তুমি, কোথা থেকে এসেছো? তুমি কি আমাদের কথা শুনবে? হাসি মুখে অনামিকা দেবী ফাল্গুনির দিকে তাকালেন। আমার বৌমা ইংরেজিতে অনার্স করেছে। বলেছিলাম তোকে একদিন, আজ থেকে এখনকার বাচ্চাগুলোকে ইংরেজি পড়াবে, ওদের ভেতরকার ইংরেজি ভীতি দূর করতে সাহায্য করবে। মাতৃভাষা মাতৃদুগ্ধ, কিন্তু বিশ্বব্যাপী কাজের সূত্রে ইংরেজি শেখা প্রয়োজন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে কথা। একটু কিন্তু কিন্তু করে ফাল্গুনি বললেন, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে তো মা যোগ্যতা অনুযায়ী অর্থ দিতে পারবো না। তোমার মনে হবে না তো পরে যে তুমি শাশুড়ি মায়ের অনুরোধে বেকার খাচ্ছ? যে মহান কাজ আপনি ভালোবেসে মাথায় তুলে নিয়েছেন, সে কাজের শরিক হতে পারলে আমি গর্ববোধ করব। আশীর্বাদ করি মা, জীবনে অনেক বড় হও, মনুষ্যত্ব বজায় রেখে মানুষের পাশে থেকো। ফাল্গুনির হাত নেমে আসে শিষ্যার মাথায়। মনে হয় তার এভাবেই বুঝি ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়। কচি মুখের কোলাহলে ভাঙা বাড়ি গম গম করে ওঠে। শিষ্যার হাত ধরে টানতে থাকে ওরা। সরলতা মাখা হাসি মুখগুলো দেখতে দেখতে শিষ্যার মনে হয় রহস্য খুঁজতে এসে হঠাৎ করেই সে যেন সব পেয়েছি দেশে পৌঁছে গেছে।